আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সৃজনশীল পাঠদান পদ্ধতিতে। সৃজনশীলের উপরে তোমাদের দ্বিতীয় পাঠ। এই পাঠে আমরা আজকে যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি সৃজনশীল প্রশ্নকে কিভাবে বুঝতে হয় সেটা। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পূর্বের ভিডিও দেখেছো এবং পূর্বের যে ভিডিও অর্থাৎ আমাদের সৃজনশীল পাঠের উপরে 1 নম্বর যে ভিডিওটি দিয়েছি, সেই ভিডিওটিতে সৃজনশীলের প্রাথমিক আলোচনা করা হয়েছে। সৃজনশীল প্রশ্নটা কেমন, সৃজনশীল প্রশ্নের আলোকে যে প্রশ্নগুলো করা হয় একটি উদ্দীপককে কেন্দ্র করে, সেগুলো আলোচিত হয়েছিল। এবার আমরা প্রশ্ন অনুযায়ী একটি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর বা একটি প্রশ্নে কী চাওয়া হয়ে থাকে, অনুধাবনমূলক প্রশ্নে কী চাওয়া হয়ে থাকে, পাশাপাশি প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে কী চাওয়া হয়, শিক্ষার্থী থেকে কী জানতে চায় এবং সেটা কি কি উপায়ে জানতে চাওয়া হয়, সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা একটু লক্ষ্য করে দেখব যে আমাদের যে উদ্দীপকটি রয়েছে এটি একটি পাঠ্য বইয়ের উদ্দীপক। এখানের প্রথম প্রশ্নটি ছিল, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। আমরা পূর্বের পাঠেই বলেছি এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। এখন বোঝার বিষয় হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলো কেমন হবে। সেখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেখানে এই যে এক কথায় উত্তর চাইবে। আমরা এই গল্পটি পড়েছি, আমার পূর্বের ভিডিওগুলোতে রয়েছে সেই তথ্যগুলো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রশ্নটি ছিল, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। এটার উত্তর এরকম, স্বর্গীয় দূত 3 জনকে পরীক্ষা করেছিলেন। আর 3 জনের মধ্যে কে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল, উত্তরটা হবে কি, অন্ধ ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। ঠিক এরকমই উত্তর দিতে হবে এই ক নম্বর অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে। আমরা বুঝতে পেরেছি এখানে একটি উত্তর চাইবে যেটা আমরা এক কথায় উত্তর দিতে পারবো এবং এটা আমাদের পঠিত গল্প কবিতার মধ্যেই নিহিত থাকবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। তো এবার যে প্রশ্নটি সেটি হচ্ছে খ নম্বর প্রশ্ন। এই ধরনের প্রশ্নে যেটা হয়, এই ধরনের প্রশ্নগুলোতে কারণ জানতে চাওয়া হয়, কেন হয়েছে, কিভাবে হয়েছে, বুঝিয়ে লেখো। অর্থাৎ এটাকে একজন শিক্ষার্থীকে বুঝে লিখতে হবে। একজন শিক্ষার্থীকে কারণ জানতে চাইবে, একজন শিক্ষার্থীর কাছে কিভাবে হয়েছে সেটা জানতে চাইবে, একজন শিক্ষার্থীর কাছে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারণ কি, বুঝিয়ে লিখতে বলা হবে ইত্যাদি তথ্য জানার জন্য এই প্রশ্নটি করা হয়। আমরা খ নম্বর প্রশ্নের দিকে একটু যদি লক্ষ্য করি, দেখতে পারবো যে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন। পুরো প্রশ্নটা একটু খেয়াল করি। স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন, এই যে কেন অংশটা, তো এই প্রশ্নটিতে আমরা একটু আগেই দেখেছি এখানে কেন চাইবে। তো এই প্রশ্নটি বোঝার জন্য আমরা যদি একটু উত্তরমালার দিকে তাকাই, এখানে প্রথমে কেনর উত্তরটা দেওয়া আছে, তারপরে হচ্ছে একটু আলোচনা দেওয়া আছে। তো আমরা অনুধাবনমূলক প্রশ্নটি হয়তো বুঝতে পেরেছি। এখানে আরও প্রশ্ন হতে পারে। প্রশ্নটি হতে পারে, স্বর্গীয় দূত কীভাবে 3 জন লোককে পরীক্ষা করেছিলেন। স্বর্গীয় দূতের পরীক্ষার মাধ্যমে আরবের 3 ব্যক্তির কৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায়, বুঝিয়ে লেখো। স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করার কারণ কি, বুঝিয়ে লেখো। এরকম প্রশ্ন হতে পারে। তো আমরা নিশ্চয়ই এই দুটি প্রশ্ন বুঝতে পেরেছি যে
জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের ধরনটা কেমন হবে। এবার আসি প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রয়োগমূলক প্রশ্নগুলো এমন হয় যে আমি একটা জিনিস ধরতে পেরেছি কিনা। ধরো আমাকে একটি গল্পের কথা বলা হলো এবং আমার সামনে অন্য একটি ঘটনা ঘটেছে ঠিক এরকম, তো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে আগের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিল আছে কিনা, আগের ঘটনার কোন এক চরিত্রের সাথে এই চরিত্রটির মিল আছে কিনা। এরকম হয়ে থাকে। আমরা অনেক সময় কোথাও ঘুরতে গেলে পরিচিত কোনো জিনিস দেখে ফেললে আমরা আমাদের পাশে যারা থাকে তাদেরকে দেখাই যে ওই জিনিসটা আমার ওখানে দেখেছিলাম এইরকম। এই যে একটা জিনিসের সাথে আর একটা জিনিসকে কানেক্ট করে নিজের মন্তব্যকে উপস্থাপন করা, এই ধরনের উত্তরই হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্ন দেখি, কালাম ও আবুলের কাজের মধ্যে শততর পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদেরকে এমন একটা দিক আলোচনা করতে হবে প্রয়োগমূলক প্রশ্নে যেটা কালাম ও আবুলের কাজের মধ্যে প্রকাশ পেয়েছে। একটু খেয়াল করে দেখি গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে আমাদের প্রশ্নটিতে আমাদের কাছে যেটা জানতে চাইবে যে কোনো চরিত্র বা বিষয়ের বা দিকের প্রতিফলন, তুলনা, পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য, মিল অমিল। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য শব্দটি, এটারই আরেকটি বাংলা হচ্ছে মিল অমিল। সাদৃশ্য মানে মিল, বৈসাদৃশ্য মানে অমিল। বাদবাকি যেটি রয়েছে সেটি হচ্ছে তুলনা, পার্থক্য। কোনো একটা চরিত্রের সাথে তুলনা করতে বলবে, দুটি চরিত্রের পার্থক্য, দুটো ঘটনার মধ্যে পার্থক্য বলতে পারে এটির সাথে কি সাদৃশ্য রয়েছে, এটির সাথে কি বৈসাদৃশ্য রয়েছে, সাদৃশ্য, বৈসাদৃশ্য, মিল অমিল। বা বলবে যে কোন দিকটি ফুটে উঠেছে, কোন দিকটির প্রতিফলন ঘটেছে। এরকম আমাদের কাছে উত্তর জানতে চাইবে, সেটা হচ্ছে গ নম্বর প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি কিনা? অর্থাৎ এই যে গ নম্বর প্রশ্ন আমরা দেখেছি একটু আগে, যে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। তা আমাদের এইখানে চাইবে যে তুলনা বা কোনো একটা দিকের আলোচনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য বা ব্যাখ্যা, এবং আমাদেরকে সেই অনুযায়ী উত্তরটা করতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে ঘ নম্বর প্রশ্ন, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই প্রশ্নটির দিকে একটু খেয়াল করি। প্রশ্নটি আমরা পড়ি, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। এটা একটা উক্তি বা এটা একটা কথা। ধরো কেউ একজন বলছে যে এই যে উদ্দীপকের যে হাফিজ, তার কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। এখন আমরা যে সততার পুরস্কার গল্পটা যখন পড়েছিলাম, যে ভিডিওতে আমরা দেখেছিলাম, এখানে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষাটা ছিল এই যে কৃতজ্ঞতা প্রকাশ করলে পুরস্কৃত হওয়া যায়, কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়, কৃতজ্ঞতা প্রকাশ করলে সুখী হওয়া যায়, শান্তিতে থাকা যায়। এই যে বিষয়টা হাফিজের কাজের মধ্যেও কিন্তু সেই বিষয়টা প্রকাশ পেয়েছে। অর্থাৎ এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটিতে সরাসরি বইয়ের সাথে কানেক্টেড না, কিন্তু বইয়ের ভেতরকার একটা শিক্ষা, সেটার সাথে সংযুক্ত করে হাফিজের কাজের মূল্যায়ন করতে বলেছে। অর্থাৎ এখানে আমাকে একটি গল্পের মূল শিক্ষাটা বুঝতে হবে, এবং এই যে উদ্দীপকের একটি চরিত্র হাফিজ, এই হাফিজ চরিত্রটির সাথে সেটাকে কানেক্ট করতে হবে। এখন প্রশ্নটিতে আরেকটি লক্ষণীয় বিষয় রয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে কথাটি বলেছে যে কথাটি বিশ্লেষণ করো। এই যে কথাটি বিশ্লেষণ করো,
এই বিশ্লেষণ করো শব্দটির মাধ্যমে আমাদেরকে বলেছে যে এই যে প্রশ্নের উত্তরটা আমি লিখবো সেটার উপরে আমাকে একটা মতামত দিতে হবে। অর্থাৎ আগের যে প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন সেখানে আমাকে শুধু প্রশ্নটির মূল্যায়ন, প্রশ্নটিকে বুঝে উত্তর করা, তারপর এই প্রশ্নটির উত্তরটার সমর্থনে পাঠ্য বইয়ের গল্প বা কবিতার আলোচনা করা এবং উদ্দীপকের আলোচনা করা। কিন্তু এই যে ঘ অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এই প্রশ্ন দুইতে যেমন প্রশ্নের আলোচনা করতে হয়, বুঝে মানে প্রশ্নে যা চেয়েছে সেটাকে সমর্থন করে উত্তর লিখতে হয়, তারপরে সেইটার আলোকে গল্প বা কবিতা থেকে আলোচনা করতে হয়, তারপরে উদ্দীপক থেকে আলোচনা করতে হয়, পাশাপাশি এই পুরো আলোচনার উপরে নিজের একটি মন্তব্য দিতে হয়। এটাই হচ্ছে সেই বিশ্লেষণ। আমি যে কিসের উপরে বিশ্লেষণ করলাম সেটা নিচে লিখে দিতে হয়। আমরা যেভাবে উপসংহার লিখে অভ্যস্ত, মন্তব্য লিখে অভ্যস্ত, সেরকমই একটা লিখতে হয়, 4টা অংশে লিখতে হয়। এই 4টা অংশের মাধ্যমেই মূলত উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের একটি উত্তর তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তুলনামূলকভাবে ভিডিওটি একটু বড় হয়ে গেছে। ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবে। আশা করছি প্রশ্নের ধরন কেমন সেটা বুঝতে সহজ হবে এবং তোমরা সৃজনশীল প্রশ্ন বোঝায় আরও এক ধাপ এগিয়ে যাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। দুঃখিত শিক্ষার্থীরা, একটি বিষয় এখনও আলোকপাত করা হয়নি। এই যে ঘ নম্বর প্রশ্নটি সম্পর্কে যে আলোচনা করলাম উচ্চতর দক্ষতামূলক, এই প্রশ্নটি গঠনটা কেমন হয় আমরা একটু খেয়াল করি। এখানে চাইতে পারে আমাদের কাছে উদ্দীপকটির সাথে গল্প কবিতার আর একটা, এই যে উদ্দীপকটির সাথে গল্প কবিতার কোনো চরিত্রের, মূল ভাবের, মূল শিক্ষার, সম্পূর্ণ রূপের, আংশিক রূপের, পরিপূর্ণ ভাবের, এইরকম শব্দ থাকতে পারে। অর্থাৎ একটি কবিতার কোনো একটা চরিত্রের, মূল ভাবের, সম্পূর্ণ রূপের বা আংশিক রূপের অথবা পরিপূর্ণ ভাবের কথাগুলো কীরকম হতে পারে? প্রতিফলন ঘটেছে, ফুটে উঠেছে। আমরা একটু দেখি, এটা হবে প্রতিফলন ঘটেছে, ফুটে উঠেছে, প্রকাশ পেয়েছে। এটা যেমন হতে পারে, একটু ভিন্ন ধরনের হতে পারে, যেটা হচ্ছে প্রতিফলন ঘটেছে কিনা, ফুটে উঠেছে কিনা, প্রকাশ পেয়েছে কিনা। সেক্ষেত্রে এই জিনিসটি খুব মনে রাখবে। আমরা পরবর্তী পাঠে এটা বুঝিয়ে দিব যে এই প্রতিফলন ঘটেছে আর প্রতিফলন ঘটেছে কি না, এটির উত্তর এটি কেন হয়েছে এবং এটির উত্তরের পার্থক্যটা কোথায়, আমরা সেটাও বুঝিয়ে দিব। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।